শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে আছি আমি রেজওয়ান খায়ের ফাহিম। আমরা কথা বলছিলাম দি ল অফ কন্ট্রাক্ট বা চুক্তি আইন নিয়ে। চলো শুরু করা যাক। আজকে আমরা চুক্তি আইনের একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব, যেটি হচ্ছে কনসিডারেশন। অর্থাৎ একটি চুক্তির একদম বেসিক বিষয়গুলোর একটি অফার, অ্যাকসেপ্টেন্স, কনসিডারেশন। আমি একজনকে অফার দিলাম, আমি তাকে এই কাজটি করে দেব বা এই সার্ভিসটি দেব, সে সেটি অ্যাকসেপ্ট করলো। এক্ষেত্রে সে অফার দিল, সে তার বিনিময়ে আমাকে এই পরিমাণ টাকা দেবে, আমি সেটি অ্যাকসেপ্ট করলাম। এক্ষেত্রে এই যে পারস্পরিক অ্যাকসেপ্টেন্সগুলো হলো, যদি আমি তাকে যখন আমার অফার বা প্রপোজাল যখন সে অ্যাকসেপ্ট করলো, সেটি হয়ে গেল প্রমিস, যেটি আমরা আগেই পড়েছি। আবার সে যখন তার অফার যখন আমি অ্যাকসেপ্ট করলাম, তখন সেটি হয়ে গেল তার প্রমিস। এই যে একসাথে দুটো প্রমিস, রেসিপ্রোকাল প্রমিসেস, এই দুটি একত্রে কিন্তু অ্যাকাউন্টটির জন্য কনসিডারেশন হয়ে গেল। অর্থাৎ আমি যে সার্ভিসটি দিচ্ছি, আমি কিন্তু তার টাকার জন্য দিচ্ছি, সেও টাকা দিচ্ছে আমার সার্ভিসটির জন্য। একটি বিষয় লক্ষণীয়, কনসিডারেশন বলতে সাধারণত আমরা কী বুঝি? কনসিডারেশনের সাধারণ অর্থ হচ্ছে বিবেচনা, বিচার বিবেচনা। কিন্তু চুক্তি আইনে কিন্তু কনসিডারেশন শব্দের অর্থ একটু তাহলে ভিন্ন দ্বারা আছে, সেটি হচ্ছে এক অর্থে বিনিময়ের মতো। আমরা আইনের সংজ্ঞাটি দেখি। সেকশন 2 সাবসেকশন ডিতে বলা হচ্ছে, when at the desire of the promiser the promisee or any other person has done or abstained from doing or does or abstains from doing or promises to do or to abstain from doing something, such act or abstinence or promise is called a consideration for the promise. যখন ধরা যাক আমি একটু প্রমিস করলাম যে আমি আপনাকে এই সেবাটি দেব, আমার এই ইচ্ছার কারণে তার প্রমিসি, যাকে প্রমিস করা হলো, এই আদার পার্সন হ্যাজ ডান অ্যাবস্টেইন ফ্রম ডুইং, অর্থাৎ এর বিনিময়ে সে কী করবে? সে একটা কিছু করলো, সে আমাকে তার বিনিময়ে টাকা দেবে, অথবা সে একটা কাজ থেকে বিরত থাকবে। এটি সে করেছে, হ্যাজ ডান আর অ্যাবস্টেইন ফ্রম ডুইং, ইতিমধ্যেই করেছে, অথবা করছে, অথবা বললো করবে, আর প্রমিসেস টু ডু আর অ্যাবস্টেইন ফ্রম ডুইং, সেটা করবে। সামথিং, যে কোনো কিছু হতে পারে। Such act or abstinence or promise is called a consideration for the promise. আমি যে প্রমিস করেছিলাম আমি আপনাকে এই সেবাটি দিব, তার বিনিময়ে সে যে টাকা দিচ্ছে বা অন্য কিছুটা করে দিচ্ছে বা করছে না বা করবে বা করেছে, সেটি তার দিক থেকে আমার এই সার্ভিসটি দেওয়ার জন্য কিন্তু কনসিডারেশন, আমার প্রমিসের জন্য সেটি কনসিডারেশন। আবার তার দিক থেকে আমারটিও কিন্তু কনসিডারেশন। অর্থাৎ এই যে বিনিময়টি হচ্ছে মাঝখানে, সেটি কোনো কাজ হোক, সেবা হোক, টাকা হোক, কোনো কাজ করা বা বিরত থাকা, সেটি কিন্তু কনসিডারেশন। এখানে লক্ষণীয় প্রথমত বলা হচ্ছে কিন্তু অ্যানি অ্যাক্ট অর অ্যাবস্টিনেন্স, অর্থাৎ আমি এটি কাজ করছি, টাকা দিচ্ছি, বা এটি করছি বা এটি বলছি, এটি কিন্তু এক ধরনের হতে পারে কনসিডারেশন। আবার কোনো কিছু থেকে বিরত থাকা, অ্যাবস্টিনেন্স, সেটাও কিন্তু কনসিডারেশন হতে পারে। তাহলে কনসিডারেশন পজিটিভ হতে পারে, কিছু করা, নেগেটিভ হতে পারে, কিছু না করা বা বিরত থাকা। আরেকটি ব্যাপার লক্ষণীয়, কনসিডারেশন কিন্তু 3 রকম কথা বলা হচ্ছে। এক, ইতিমধ্যেই করা হয়েছে বা বিরত থাকা হয়েছে, অথবা করা হচ্ছে, বিরত থাকা হচ্ছে, অথবা করা হবে বা বিরত থাকা হবে। অর্থাৎ পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এখনও হতে পারে, পরেও হতে পারে, আবার আগে কিছু করা হয়েছে, সেই পাস্ট কনসিডারেশনে কিন্তু হতে পারে। আমরা দেখি তাহলে কনসিডারেশনের ধরন কী রকম হতে পারে। 3 রকম। এক হচ্ছে এক্সিকিউটরি, অর্থাৎ যেটি এখনও বাস্তবায়ন করা হয়নি। এক্সিকিউট করা অর্থাৎ সেটিকে বাস্তবায়ন করা, যা করতে বলা হচ্ছে তা করা। যে কনসিডারেশন এখনও এক্সিকিউট করা হয়নি, আমি আপনাকে টাকা দিয়ে দিয়েছি কিন্তু আপনি এখনও বাড়িটি বানিয়ে দেননি, তাহলে আপনার যে বাড়ি বানিয়ে দেওয়ার কথা, যেটি কনসিডারেশন, সেটি কিন্তু এখনও পূরণ করা হয়নি, এক্সিকিউটরি আছে সেটি। বা আপনি আমাকে পণ্যটি দিয়েছেন, আমি টাকাটা দেইনি, আমাকে কিন্তু সেটা এক্সিকিউটরি। এক্সিকিউটেড অর্থাৎ যেখানে বাস্তবায়ন করা হয়ে গেছে, আমি টাকা দিয়ে দিয়েছি, আপনি পণ্য দিয়ে দিয়েছেন, আর প্রমিসগুলো কিন্তু বাস্তবায়ন করা হয়েছে, এক্সিকিউটেড করা হয়ে গেছে। থার্ড হচ্ছে পাস্ট কনসিডারেশন, অর্থাৎ আগেই কনসিডারেশন করা হয়ে গেছে, সেটিকে এখন আমরা হিসাব করছি। ইংলিশ লতে বা ইংলিশ কমন লতে কিন্তু পাস্ট কনসিডারেশনের ধারণা নেই, কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বলা হচ্ছে হ্যাজ ডান আর অ্যাবস্টেইন ফ্রম ডুইং, অর্থাৎ পাস্ট কনসিডারেশন আমাদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে। কনসিডারেশনের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে দ্য লিগ্যালিটি অফ দি কনসিডারেশন, অর্থাৎ কনসিডারেশনটি লিগ্যাল হতে হবে, বৈধ হতে হবে। আমি কিন্তু সেই যে সহজ উদাহরণ, মাদক কেনার জন্য চুক্তি করতে পারি না, কারণ যখন মাদক কেনার জন্য চুক্তি করছি, আমি তাকে মাদক দেব,
এই মাদক কিন্তু কনসিডারেশন হিসেবে কি ইললিগাল। বা এমন কোনো পণ্য হতে পারে সেটি মাদক না, কিন্তু এমন কোনো পণ্য, ব্যবসায়িক পণ্য যেটি আইন দ্বারা নিষিদ্ধ করা হয়েছে। একটা সময়ে জাটকা মাছ বা জাটকা ইলিশ ধরা নিষিদ্ধ করা হলো, তাহলে কিন্তু সেটি কনসিডারেশন হিসেবে লিগাল না, তখন আমি সেটি কিন্তু বিক্রি করতে পারবো না। বা অন্য যে কোনো অতিথি পাখি এরকম ইত্যাদি। অ্যাডিকুয়েসি অফ কনসিডারেশন, কনসিডারেশন অ্যাডিকুয়েট অর্থাৎ পর্যাপ্ত হতে হবে কি না। মানে ধরুন আমি যে এই পণ্যটি আপনার কাছে বিক্রি করতে রাজি হচ্ছি বা এই সেবাটি, সেটি কত টাকা অ্যাকচুয়ালি বিক্রি করলে সেটি বৈধ হবে, বা আমি কি একদম ন্যূনতম টাকা যেটি বাস্তবে সম্ভবই না সেই টাকা বিক্রি করলে সেটি বৈধ হবে, কনসিডারেশন সেটি কি ভ্যালিড কনসিডারেশন হবে। আমরা সেকশনে কী দেখতে পাচ্ছি, বলা হচ্ছে সামথিং অর্থাৎ যে কোনো কিছু, সে করছে বা বিরত থাকছে কী থেকে, সামথিং যে কোনো কিছু। এখানে কিন্তু বলা হয়নি সাফিসিয়েন্ট বা অ্যাডিকুয়েট, তার ফলে কনসিডারেশন কিন্তু যে কোনো পরিমাণে হতে পারবে। কনসিডারেশন থাকতে হবে, কিন্তু সেটি অ্যাডিকুয়েট হতে হবে এমন কোনো শর্ত দেওয়া নেই। আমি একটি পণ্য কিনলাম যেটির দাম যা হওয়ার কথা ছিল তার 10 ভাগের 1 ভাগ দামে যদি কিনি, তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই, চুক্তি হিসেবে কিন্তু সেটি ভ্যালিড থাকবে। তবে সেখানে প্রশ্ন কী হবে, কোর্ট তখন সেখানে সন্দেহ করতে পারে যে আসলে এই পণ্যটি মাত্র 10 ভাগের 1 ভাগ দামে যে আপনি কিনতে পারলেন, কাহিনী কী। অর্থাৎ এমন কি হতে পারে তাকে জোর করা হয়েছে, কোনোভাবে বাধ্য করা হয়েছে, বা অন্য কোনো কিছু ছিল যার ফলে তিনি, অন্য ব্যক্তিটি স্বেচ্ছাসম্মত হননি আমার কাছে এই 10/1 ভাগ দামে বেচতে, ন্যূনতম দামে বেচতে। কিন্তু যদি এমন দেখা যায় যে হ্যাঁ বাস্তবে পূর্ণ সম্মতিই ছিল, সেক্ষেত্রে কিন্তু জিনিসটি পুরোপুরি ভ্যালিড। অর্থাৎ সেটি অ্যাডিকুয়েট যে না, বা ইনঅ্যাডিকুয়েট বা সাধারণ অর্থে যে তাকে ইনসাফিশিয়েন্ট মনে হতে পারে, যে এই কাজের জন্য এত অল্প টাকা, বা এই সেবার জন্য বা এই এর জন্য এত কম টাকা দেওয়া হচ্ছে, এটি কি কনসিডারেশনে ভ্যালিড হবে? ভ্যালিড অবশ্যই হবে। প্রশ্ন একটি উঠবে যে সেখানে সন্দেহ করা হতে পারে যে এখানে কোনো তার কনসেন্ট ফ্রি ছিল কি না। আর এক্সেপশন কী হতে পারে, যে এমন কোনো ক্ষেত্র থাকতে পারে যেখানে কনসিডারেশন লাগে না কিন্তু ভ্যালিড এগ্রিমেন্ট হয়। যেমন একটি হতে পারে যেখানে ন্যাচারাল লাভ আর অ্যাফেকশনের সম্পর্ক আছে, যেমন পিতামাতার সঙ্গে সন্তানের, স্বামী স্ত্রীর মধ্যে, এ ধরনের ক্ষেত্রে এগ্রিমেন্ট হতে পারে। আমরা কিন্তু একদম শুরুতে পড়েছি এ ধরনের ক্ষেত্রে কিন্তু সাধারণত এগ্রিমেন্ট হয় না, কারণ সেটি আইনগতভাবে বাস্তবায়ন করার ইচ্ছাটি, ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশনস কিন্তু সেখানে থাকে না। সে কারণে এই ধরনের ক্ষেত্রে সাধারণত চুক্তি হয় না। কিন্তু এগ্রিমেন্ট কখন হতে পারে, এমন হতে পারে যে যদি তারা এটি রেজিস্টার করে রাখেন, লিখিতভাবে রাখেন, রেজিস্টার করে রাখেন। ধরা যাক স্বামী স্ত্রীকে একটি জিনিস দেবেন, তিনি সেটি লিখিতভাবে দিলেন এবং রেজিস্টার করলেন, কিন্তু বিনিময় স্ত্রীর কাছ থেকে কিছু নেবেন না, অর্থাৎ কোনো কনসিডারেশন নেই। সেক্ষেত্রে কিন্তু এগ্রিমেন্টটি ভ্যালিড হবে, যেহেতু যে ন্যাচারাল লাভ অ্যাফেকশন থেকে দেওয়া হচ্ছে। আর এটি অ্যাগ্রিমেন্ট হচ্ছে কেন, কারণ শর্ত যেটি রিটেন করা হয়েছে, রেজিস্টার করা হয়েছে। কিন্তু নর্মালি কিন্তু কন্ট্রাক্টে যেমন দেখেছি, কন্ট্রাক্ট মৌখিক হতে পারে, রিটেন হতে পারে, ইমপ্লাইডও হতে পারে। এখানে কিন্তু তা না। ওরকম পরিস্থিতি হয় তাহলে সেটি কন্ট্রাক্ট ধরা হবে না। এখানে এগ্রিমেন্ট ধরা হচ্ছে কেবল তখনই যখন সেটি লিখিতভাবে রেজিস্টার করা হচ্ছে, তবে কনসিডারেশন না থাকলেও এই যে তাদের মধ্যে একটি ন্যাচারাল লাভ এবং অ্যাফেকশনের সম্পর্ক আছে, এই ক্ষেত্রে সেখানে কনসিডারেশন না থাকলেও অর্থাৎ গ্র্যাটুইশাস হলেও এই এক্সেপশনের ক্ষেত্রে এগ্রিমেন্ট হিসেবে প্রযোজ্য হবে। এই ছিল কনসিডারেশন সম্পর্কে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো সংক্ষেপে। আমরা এরপর আরেকটি নতুন বিষয় সম্পর্কে জানব, সেটি হচ্ছে পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। অর্থাৎ আমরা দেখেছি যখন অফার দেওয়া হলো যে আমি এটি করতে চাচ্ছি বা করব, অন্যজন অ্যাকসেপ্ট করলো, প্রমিস হলো, কনসিডারেশনের কথা হলো, তারপরে এগুলো হওয়ার পর অর্থাৎ একটি কন্ট্রাক্ট প্রতিষ্ঠিত হওয়ার পরে কন্ট্রাক্ট কিন্তু বাস্তবায়ন হবে, অর্থাৎ অন্য পক্ষ তখন সেই কাজটি করে দেবে বা সেই পণ্যটি দেবে। সেটি হচ্ছে পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। পারফরমেন্স অফ কন্ট্রাক্টের ক্ষেত্রে আমরা কী দেখতে পাচ্ছি, সেকশন 37 অফ দি কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 বলা হচ্ছে contracts which must be performed. The parties to a contract must either perform or offer to perform their respective promises unless such performance is dispensed with or excused under the provisions of this act or any of other law. আচ্ছা, পক্ষগুলিকে হয় যাতে যে প্রমিসগুলো তারা করেছে, আমি প্রমিস করেছি আমি আপনাকে এই পণ্যটি দেব, আপনার প্রমিস হচ্ছে আপনি আমাকে টাকা দেবেন। আমি প্রমিস করেছি আমি আপনার অনুষ্ঠানে গান গাবো,
আপনি আমাকে টাকা দেবেন। আমি প্রমিস করেছি আপনার বাড়ি রং করে দেবো, আপনি টাকা দেবেন। আমার প্রমিস আপনার প্রমিস। তো প্রতিপক্ষ যখন তার প্রমিস পারফর্ম করবে অথবা পারফর্ম করার অফার করবে, সেক্ষেত্রে যদি না এমন হয় যে এই আইনে অন্য কোনো ধারার কারণে সেটি বাদ দেওয়া হয়েছে, বাতিল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই যে আমার প্রমিসটি রাখা, আমার প্রমিসটি পালন করা এবং আপনার প্রমিস আপনি পালন করা, এটিকে বলা হবে পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। Promises bind the representatives of the promisor in case of the death of such promisor before performance. এমন যদি হয় আমি পারফর্ম করার আগেই আমি মারা গেলাম, সেক্ষেত্রে কিন্তু আমার যারা লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ, আমার প্রতিনিধি, আমার বংশধর হতে পারে, আমার উকিল বা অন্য এই ধরনের ব্যক্তিত্ব যারা এজেন্ট, তারা কিন্তু সেক্ষেত্রে আমার সেই প্রমিসটি পূরণ করতে বাধ্য থাকবেন। ধরা যাক আপনি আমার কাছে গাড়ি বিক্রি করেছেন, আমার টাকা দেওয়ার কথা, আমি সেদিনই মারা গেলাম, টাকাটা কিন্তু আমি আপনার কাছে পৌঁছে দিতে পারিনি, সেক্ষেত্রে আমার যিনি উত্তরাধিকারী, আমার রিপ্রেজেন্টেটিভ যারা, তারা কিন্তু আপনাকে টাকা দিতে বাধ্য থাকবে আনলেস দ্য কন্ট্রারি ইন্টেনশন অ্যাপিয়ার্স ফ্রম দি কন্ট্রাক্ট। তবে এমনও হতে পারে যে কন্ট্রাক্টটির ধরন থেকে বোঝা যাচ্ছে যে যিনি কন্ট্রাক্ট করেছে তার উদ্দেশ্য এরকম ছিল না যে তার রিপ্রেজেন্টেটিভদের কাছ থেকে নিক, সেক্ষেত্রে কিন্তু সেটি করতে হবে না বা রিপ্রেজেন্টেটিভদের। এটা কীরকম আমরা দেখতে পাবো উদাহরণে। ইলাস্ট্রেশন: A promises to deliver goods to B on a certain day on payment of টাকা 1000। A বিকে একটা অমুক দিনে একটা পণ্য পৌঁছে দেবে 1000 টাকার বিনিময়ে। A dies before that day, A's representatives are bound to deliver the goods to B। এখন চুক্তি যেহেতু হয়ে গিয়েছিল, পারফরমেন্স হয়নি, অর্থাৎ এই পক্ষও তার প্রমিস পণ্য পৌঁছে দেওয়ার কথা পৌঁছে দেওয়া এখনও দেয়নি, বিও তার প্রমিস টাকা দেওয়ার কথা এখনও দেয়নি, অর্থাৎ পারফরমেন্স এখনও হয়নি। এ মারা গেল, তাহলে এর যে রিপ্রেজেন্টেটিভরা, প্রতিনিধিরা, তাদের দায়িত্ব কি এখন? আর বাউন্ড টু ডেলিভার দ্য গুডস টু বি, তারা এখন বিকে তাদের সেই প্রমিসটি পালন করবে, বিকে তাদের পণ্য পৌঁছে দেবে। বি ইজ বাউন্ড টু পে টাকা 1000 টু এজ রিপ্রেজেন্টেটিভস, বি তখন এদের কাছে 1000 টাকা দিয়ে দেবে। আচ্ছা, বিতে বলা হচ্ছে এ প্রমিসেস টু পেইন্ট এ পিকচার ফর বি বাই এ সার্টেন ডে অ্যাট এ সার্টেন প্রাইস। এ বিকে বললো অমুক দিনের মধ্যে, ধরা যাক 1 সপ্তাহের মধ্যে বা 2 সপ্তাহের মধ্যে একটি ছবি এঁকে দেওয়া হবে, একটি ছবি এঁকে দেবে এত 1000 টাকায়। এ ডাইজ বিফোর দ্যাট ডে, তার আগে এ মারা গেল। দ্য কন্ট্রাক্ট ক্যান নট বি এনফোর্সড আইদার বাই এজ রিপ্রেজেন্টেটিভস অর বাই বি। এখন কন্ট্রাক্টটি কিন্তু আর বাস্তবায়ন করা সম্ভব না, কারণ বিয়ের উদ্দেশ্য ছিল কি, এ একজন বড় শিল্পী, ধরা যাক তাকে দিয়ে এই ছবিটি আঁকানো, কিন্তু যখন এ মারা গেল এর প্রতিনিধিরা তার তো ছবি এঁকে পারবে না, বা তাদের ছবি আঁকা তো এর ছবি আঁকা হবে না। পাবলো পিকাসোর যে প্রতিনিধি, সে তো পাবলো পিকাসোর ছবি আঁকবে না। আমি যদি পাবলো পিকাসোর সাথে চুক্তি করি ছবি আঁকার জন্য, পিকাসো মারা গেলে কিন্তু তাহলে আমিও টাকা দিতে পারবো না এবং আর কিন্তু সেই পিকাসোর ছবি এঁকে দিতে পারবে না। তাহলে যা দাঁড়াচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে যে যখন কন্ট্রাক্ট করা হয় তখন পার্টির উদ্দেশ্যই থাকে যে এই লোককে দিয়ে এই কাজটি করানো হবে। ধরা যাক একটি ছবি আঁকা, গান আমি তো যাচ্ছি তার গান শুনতে, আমি যাচ্ছি আয়ুব বাচ্চুর গান শুনতে, তিনি যদি মারা যান তখন তার ছেলে গান গাইলে কিন্তু হচ্ছে না, আমি যাচ্ছি অমুক শিল্পীর আঁকা ছবিটি পেতে। এ ধরনের ক্ষেত্রে কিন্তু যে তার মৃত্যুর পরে তার রিপ্রেজেন্টেটিভরা সেই স্থানটি পূরণ করতে পারবেন না, কারণ আমার ইন্টেনশন তো সেটি না। আমার ইন্টেনশন শুধুমাত্র পণ্যটি পাওয়া বা টাকা পাওয়া এরকম কিছু না, আমার উদ্দেশ্য জাস্ট তার হাতে আঁকা ছবিটি পাওয়া বা তার মুখে তার গলায় গানটি শোনা। সেজন্যই বলা হচ্ছে আনলেস দ্য কন্ট্রারি ইন্টেনশন অ্যাপিয়ার্স ফ্রম দি কন্ট্রাক্ট, এরকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার প্রতিনিধিরাও বাধ্য থাকবেন না এবং বিও তার প্রতিশ্রুতি অর্থাৎ টাকা দিতে বাধ্য থাকবেন না। কিন্তু অন্য যে কোনো ক্ষেত্রে পণ্য ডেলিভার করতে হবে এবং টাকা দিতে বাধ্য থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে সেকশন 38, বলা হচ্ছে ইফেক্ট অফ রিফিউজাল টু অ্যাকসেপ্ট অফার অর পারফরমেন্স। While a promisor has made an offer of performance to the promisee and the offer has not been accepted, the promisor is not responsible for non-performance, nor does he thereby lose his right under the contract. এখানে একটি বিষয় লক্ষণীয়, আমরা প্রথমে বলছিলাম অফার আইদার পারফর্ম অর অফার টু পারফর্ম, অর্থাৎ আমি হয় কাজটি করতে হবে অথবা কাজটি করার কথা বলতে হবে, অফার করতে হবে। এটি কী রকম? এটি হচ্ছে যখন ধরা যাক তার প্রমিস পালন করার কথা, আমার প্রমিস পালন করার কথা, কিন্তু এমন একটি ব্যাপার ঘটলো যে তার ফল্টের কারণে, তার মিস্টেকের কারণে প্রমিসটি আমার পক্ষে পালন করা সম্ভব হচ্ছে না,
তার অন্য পক্ষের ফল্টের কারণে। সেক্ষেত্রে কিন্তু আমি যে বলেছি, সেক্ষেত্রে তারপর যদি তারা আমাকে ধরতে চায় যে আমি কেন আমার দিকটি পালন করিনি নন পারফরমেন্সের জন্য, তারা কিন্তু পারবে না, কারণ তার ফল্টের কারণে হয়েছে। আমরা যে অফার ছিল পারফর্ম করার, সেটাই তখন এনাফ আমাকে এই দায়িত্ব থেকে ডিসচার্জ করার জন্য। আমি তাকে পারফর্ম করার অফার ছিল আমার দিক থেকে, সেটি তার ফলেই আমি দায়মুক্ত হয়ে যাব, বাস্তবে পারফর্ম করা না হলেও, কারণ আমার পক্ষে পারফর্ম করা সম্ভব হচ্ছিল না। সেক্ষেত্রে কিন্তু পারফর্ম যেমন হতে পারে, আবার অফার টু পারফর্ম কোনো ক্ষেত্রে পারফর্মেন্স সমান হিসেবে গণ্য হতে পারে। পরের ক্লাসে আমরা এই সম্পর্কে আরও বিস্তারিত জানব। আজ ক্লাসে এটুকুই। কোনো পরামর্শ থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কোনো পরামর্শ থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।